এখন আমরা যে টপিকটা দেখবো সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা এই টপিকটাতে যাওয়ার আগে আমরা হচ্ছে একটা গল্প জেনে আসি। আমরা একটা গল্প শুনে আসি। গল্পটা হচ্ছে একটা স্কুলে ক্লাস 9, নবম শ্রেণী। তো নবম শ্রেণীতে 3টা গ্রুপ আছে। একটা হচ্ছে সায়েন্স, একটা হচ্ছে কমার্স, আর একটা হচ্ছে আর্টস। সায়েন্স, কমার্স, আর একটা হচ্ছে আর্টস। তো এই সায়েন্সের মধ্যে আবার রয়েছে এ গ্রুপ, বি গ্রুপ, এ, বি, সি, ডি গ্রুপ। সেকশন, এগুলো হচ্ছে গ্রুপ বা সেকশন। এটা হচ্ছে গ্রুপ। ক্লাস 9-এ গ্রুপ আছে 3টা, সায়েন্স, কমার্স, আর্টস। আর এগুলো হচ্ছে সেকশন। সায়েন্সে সেকশন আছে মনে করলাম 4টা: এ সেকশন, বি সেকশন, সি সেকশন, ডি সেকশন। এ সেকশনে আবার স্টুডেন্ট আছে অনেকগুলা, 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম। 1 2 3 4 5 6 7 8 9 10। এগুলো হচ্ছে রোল নাম্বার। তো ধরলাম আমার একটা ফ্রেন্ড পাপ্পু। পাপ্পু কে আমরা খুঁজতে চাই যে পাপ্পু আসলে কোথায়। পাপ্পু কোথায়? পাপ্পু আজকে স্কুলে যাওয়ার পরে স্কুল থেকে আর ফেরত আসে নাই, সো আমরা স্কুলে পাপ্পুকে খুঁজতে গেছি। পাপ্পু কোথায়? পাপ্পু কোথায় আছে? হোয়ার ইজ পাপ্পু? তো আমরা যেটা করলাম যে পাপ্পু কোন ক্লাসে পড়ে, পাপ্পু ক্লাস 9-এ পড়ে। পাপ্পু ক্লাস 9-এর কোথায় পড়ে? পাপ্পু সায়েন্সে পড়ে। পাপ্পু সায়েন্সে পড়ে। পাপ্পু ক্লাস 9-এর সায়েন্সে পড়ে। সায়েন্সের তো আবার অনেকগুলো সেকশন। পাপ্পু কোন সেকশনে পড়ে? পাপ্পু হচ্ছে এ সেকশনে পড়ে। এরপরে এই সেকশনে যাওয়ার পর আবার দেখলাম এখানে অনেকগুলা রোল নাম্বারের স্টুডেন্ট আছে। তো পাপ্পুর রোল হচ্ছে 5। সো পাপ্পু সম্পর্কে আমরা যদি জানতে চাই বা পাপ্পু কোথায় এটা যদি জানতে চাই, প্রথমত হচ্ছে সে কোন ক্লাসে পড়ে? নবম শ্রেণীতে পড়ে। সে কোন গ্রুপে পড়ে? সে সায়েন্সে পড়ে। সে কোন সেকশনে পড়ে? সে হচ্ছে এ সেকশনে পড়ে। তার রোল কত? তার রোল হচ্ছে 5। সো আমি এখানে 4টা কোশ্চেন করেছি। 4টা কোশ্চেন করে 4টা আনসার পাওয়ার পরে দেখা গেছে যে আমরা পাপ্পুকে পেয়েছি। যে আমি যদি কোশ্চেন করি পাপ্পু কোন ক্লাসে পড়ে, পাপ্পু ক্লাস 9-এ পড়ে। পাপ্পু ক্লাস 9-এ পড়ে। এরপর যদি আমি বলি পাপ্পু ক্লাস 9-এর কোন গ্রুপে পড়ে, সে কি আর্টস, কমার্স নাকি সায়েন্সে পড়ে? তো পাপ্পু সায়েন্সে পড়ে। তো আমি ক্লাস 9-এর সায়েন্সে গেলাম। এরপর গ্রুপ সায়েন্সে আবার অনেকগুলো সেকশন আছে, এ বি সি ডি। তো পাপ্পু কোন সেকশনে পড়ে? এ সেকশনে পড়ে। তো আমি এ সেকশনে যাব। এরপর এ সেকশনের রোল কত? পাপ্পুর রোল হচ্ছে রোল হচ্ছে 5। সো আমি 5 যখন বলবো বা এই সেকশনে এ সেকশনে গিয়ে আমি যখন রোল কল করব 5, তখনই আমরা পাপ্পুকে পেয়ে যাব। সো পাপ্পুকে পাওয়ার জন্য আমরা 4টা কোশ্চেন করেছি এবং 4টা উত্তর পেয়েছি। তাহলে আমরা পাপ্পু সম্পর্কে মোটামুটি সব ধারণায় আমরা পেয়ে যাচ্ছি। তো এখন এই স্টোরির সাথে আমরা যদি একটু রিলেট করি, যে আমরা একটু আগে পড়েছি পরমাণুর মডেল, এবং পরমাণু মডেল আমরা জানি যে একটা পরমাণুতে সেন্টারে থাকে নিউক্লিয়াস এবং ইলেকট্রন গুলা থাকে কক্ষপথে। এখন ইলেকট্রন গুলা কক্ষপথে যে থাকে, এই কক্ষপথে ইলেকট্রন গুলা কিভাবে থাকে, কোথায় থাকে, কক্ষপথ গুলার আকার আকৃতি কেমন, এই সকল বিস্তারিত আমরা সবকিছু জানতে চাই। বা ইলেকট্রন গুলা এইখানে এই শক্তি স্তরে থাকলে সেগুলো আসলে ঘূর্ণনের ঘূর্ণনরত অবস্থায় থাকে, সেগুলো আসলে কিভাবে ঘুরতেছে, এই সকল তথ্য আমরা জানতে চাই। বা আমরা বলতে পারি যে ইলেকট্রন কোথায় আছে।
হ্যাঁ, প্রাপ্য কোথায় এরকম যদি আমরা বলি ইলেকট্রন আসলে কোথায় আছে বা ইলেকট্রন যে জায়গাটাতে আছে সেই জায়গাটার আকার কেমন, আকৃতি কেমন, সেটা দেখতে কেমন, এই সকল ইনফরমেশন আমরা জানতে চাই। সো এটা জানার জন্য আমাদেরকে কিছু কোশ্চেন করতে হবে। তো ইলেকট্রন কোথায় আছে এটা জানার জন্য আমরা কিছু সংখ্যার ব্যবহার করি। এই সংখ্যাগুলোকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। সো ইলেকট্রনের পরিচয় জানার জন্য বা ইলেকট্রন একটা শক্তি স্তরের কোথায় আছে, কিভাবে আছে, এই সকল বিষয় জানার জন্য আমরা যে সংখ্যাগুলো ব্যবহার করি এই সংখ্যাগুলোকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা বা কোয়ান্টাম নাম্বার। তো আমরা আজকে যে টপিকটা দেখব সেটা হচ্ছে এই কোয়ান্টাম সংখ্যা বা কোয়ান্টাম নাম্বার। তো যে সংখ্যাগুলো দ্বারা পরমাণুর অভ্যন্তরস্থ বিভিন্ন শক্তি স্তরের আকার, উপশক্তি স্তরের আকৃতি এবং অরবিটালের ত্রিমাত্রিক দিকবিন্যাস সহ ইলেকট্রনের ঘূর্ণন দিক প্রকাশ করা হয় তাদেরকে কোয়ান্টাম সংখ্যা বলে। এখান থেকে আমরা যদি চারটা তথ্য জানি, একটা হচ্ছে কি যে আকার, 2 নম্বর হচ্ছে আকৃতি, 3 নম্বর হচ্ছে ত্রিমাত্রিক দিকবিন্যাস, ত্রিমাত্রিক দিকবিন্যাস যেটা বলা হয় 3 ডাইমেনশনাল কনফিগারেশন, আর একটা হচ্ছে ইলেকট্রনের ঘূর্ণন। সো এই চারটা আমরা ইনফরমেশন জানতে পারি কোয়ান্টাম সংখ্যা থেকে। 1 নম্বর হচ্ছে আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিকবিন্যাস এবং ঘূর্ণন। এই চারটা ইনফরমেশন জানার জন্য আমাদের 4 ধরনের কোয়ান্টাম সংখ্যা আছে। তো আমরা যদি গল্পটাতে আরেকবার ফেরত আসি তাহলে আমরা দেখতে পারবো যে এই ক্লাস 9 এর ভেতরে গেলে দেখা যায় যে এই ক্লাস 9টা আসলে 3টা ভাগে বিভক্ত। একটা হচ্ছে সায়েন্স, কমার্স, আর্টস। আবার সায়েন্সের মাঝখানে যদি আমরা যাই তখন আমরা দেখতে পারি যে এই সায়েন্সের মাঝখানে আবার ভাগ আছে, সেকশন আছে, A B C D, অনেকগুলা সেকশন। তো আমরা মোরলেস সোফার আমরা এতটুকু জানি যে একটা ইলেকট্রন একটা শক্তি স্তরে থাকে, একটা শক্তি স্তরে ঘূর্ণনত অবস্থায় থাকে শক্তি স্তরে। এই শক্তি স্তরের মধ্যে আবার বিভিন্ন উপশক্তি স্তর থাকে। যেমন ক্লাস 9 এর মাঝখানে সায়েন্স, কমার্স, আর্টস আছে, এরকম শক্তি স্তরের মাঝখানে অনেকগুলো উপশক্তি স্তর থাকে। এই উপশক্তি স্তরগুলোর মাঝখানে আবার থাকে অরবিটাল। অরবিটাল তাহলে শক্তি স্তরের মাঝখানে থাকে উপশক্তি স্তর, উপশক্তি স্তরের মাঝখানে থাকে অরবিটাল, বা এইভাবে বলতে পারি শক্তি স্তরের অভ্যন্তরে গেলে আমরা উপশক্তি স্তর পাই, উপশক্তি স্তরের মাঝখানে গেলে আবার আমরা অরবিটাল পাই। তো একটা ইলেকট্রন যদি বলি যে একটা ইলেকট্রন কোথায় আছে, তাহলে আমরা প্রথমত বলবো যে ইলেকট্রনটা আছে একটা শক্তি স্তরে। তো আরো যদি স্পেসিফিক ভাবে জানতে চাই ইলেকট্রন শক্তি স্তরে কোন উপশক্তি স্তরে আছে তাহলে আমরা জানতে পারবো। আরো স্পেসিফিক ভাবে জানতে চাইলে তাহলে আমাদেরকে জানতে হবে উপশক্তি স্তরে কোন অরবিটাল আছে। তো এই ইনফরমেশন গুলা কোয়ান্টাম সংখ্যা থেকে জানা যায়। তো এই চারটা ইনফরমেশন জানার জন্য আমাদের চারটা কোয়ান্টাম সংখ্যা আছে, যাদেরকে বলা হয় 1 নাম্বার যেটা আছে সেটাকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রাইমারি কোয়ান্টাম নাম্বার। প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রাইমারি কোয়ান্টাম নাম্বার, প্রাইমারি কোয়ান্টাম নাম্বার যেটাকে স্মল এন দিয়ে প্রকাশ করা হয়। সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এটার আরেক নাম অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এটাকে প্রকাশ করা হয় স্মল এল দিয়ে। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, তো এটাকে প্রকাশ করা হয় স্মল এম দিয়ে। আর একটা স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, এটাকে সাধারণত এস দিয়ে প্রকাশ করা হয়। সো 4 ধরনের কোয়ান্টাম সংখ্যা আছে, এন, এল, এম, এস। এই 4 ধরনের কোয়ান্টাম সংখ্যাকে এই ইংলিশ অ্যালফাবেট গুলো দিয়ে প্রকাশ করা হয়। এন প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এন দিয়ে,
সহকারী কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারকে এল দিয়ে, ম্যাগনেটিক বা চুম্বক কোয়ান্টাম সংখ্যাকে এম দিয়ে এবং স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাকে এস দিয়ে প্রকাশ করা হয়। তো আমরা যে কথাটা বলতেছিলাম যে আকার, আকৃতি এবং ত্রিমাত্রিক দিক বিন্যাস এবং ইলেকট্রনের ঘূর্ণনের দিক প্রকাশ করা হয় কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে। তো আকার বলতে আসলে শক্তি স্তরের আকার জানা যায়, আকৃতি বলতে আসলে উপশক্তি স্তরের আকৃতি বোঝা যায়, ত্রিমাত্রিক দিক বিন্যাস বলতে অরবিটালের ত্রিমাত্রিক দিক বিন্যাস, এবং ঘূর্ণনের দিক বলতে আসলে ইলেকট্রনের ঘূর্ণনের দিক প্রকাশ বোঝায়। তো শক্তি স্তরের আকার বোঝার জন্য আমরা যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করি সেটাই হচ্ছে আসলে প্রধান কোয়ান্টাম সংখ্যা, যেটা হচ্ছে n। উপশক্তি স্তরের আকৃতি বোঝার জন্য আমরা যে কোয়ান্টাম সংখ্যাটা ব্যবহার করি সেটা হচ্ছে স্মল এল, যেটাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বলে। অরবিটালের ত্রিমাত্রিক দিক বিন্যাস এটা বোঝার জন্য আমরা এম ব্যবহার করি, যেটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। আর ইলেকট্রনের ঘূর্ণনের দিক প্রকাশ করার জন্য আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যা এস ব্যবহার করি। ইলেকট্রন গুলা যখন হচ্ছে ইলেকট্রন গুলা প্রথমত হচ্ছে আমরা বলবো শক্তি স্তরে পাওয়া যায়, শক্তি স্তরের মধ্যে আবার বিভিন্ন উপশক্তি স্তরে পাওয়া যায়। তো উপশক্তি স্তরে ইলেকট্রন পাওয়া যায়, উপশক্তি স্তরের মধ্যে আবার অরবিটাল থাকে। ইলেকট্রন গুলা বেসিক্যালি অরবিটাল অবস্থান করে। সো আমরা যদি স্পেসিফিক ভাবে বলি যে কোনো একটা ইলেকট্রন কোথায় পাওয়া যায় বা ইলেকট্রন পাওয়ার সম্ভাব্য অঞ্চল, ইলেকট্রন পাওয়ার সম্ভাব্য অঞ্চল যদি বলা হয় যে কোথায়, তাহলে ইলেকট্রন পাওয়ার সম্ভাব্য অঞ্চল হচ্ছে অরবিটাল। সো প্রশ্ন আসতে পারে অরবিটাল কি? তো অরবিটাল হচ্ছে ইলেকট্রন পাওয়ার সম্ভাব্য অঞ্চল, যেখানে 90% সম্ভাবনা থাকে, যেখানে 90 থেকে 95% পরিমাণ সম্ভাবনা থাকে যেখানে ইলেকট্রন পাওয়া যেতে পারে, সেই জায়গাটাই হচ্ছে অরবিটাল। আমরা এখন দেখব প্রধান কোয়ান্টাম সংখ্যা বা এন। প্রধান কোয়ান্টাম সংখ্যা বা এন এটাকে প্রাইমারি কোয়ান্টাম নাম্বারও বলা হয়। তো প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে আসলে কি কি বিষয় সম্পর্কে ধারণা পাওয়া যায়? প্রথমত ধারণা পাওয়া যায় যে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রাইমারি কোয়ান্টাম নাম্বার থেকে শক্তি স্তরের আকার সম্পর্কে ধারণা পাওয়া যায়, যে এন এর ভ্যালু হইতে পারে, এন এর ভ্যালু হইতে পারে 1 থেকে শুরু করে 1 2 3 ডট ডট ডট। তো নরমালি এন এর সর্বোচ্চ ভ্যালু 7 হয়, কারণ আমাদের পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণীতে আসলে 7টি পর্যায় থাকে। সো এন এর ভ্যালু ম্যাক্সিমাম 7 পর্যন্তই হইতে পারে সোফার। তো এন এর ভ্যালু থেকে আসলে শক্তি স্তরের আকার বোঝা যায়। সো এন এর ভ্যালু যখন 1, এটাকে বলা হয় প্রথম শক্তি স্তর। এন এর ভ্যালু যদি হয় 1, এটাকে বলা হবে প্রথম শক্তি স্তর। এবং এই প্রথম শক্তি স্তরের এটার একটা নাম আছে, এটাকে বলা হয় কে শেল। শক্তি স্তরের ইংরেজিকে বলা হয় শেল, বা এই প্রথম শক্তি স্তরকে বলা হয় ফার্স্ট অরবিট। এটাকে অরবিটও বলে, ফার্স্ট অরবিট, যেটাকে কে শেল বলা হয়। এবং এটার আকার যদি হয় এতটুকু, আমি যদি এন এর ভ্যালু 1 দিয়ে বোঝাই এতটুকু, এন এর ভ্যালু যখন হচ্ছে 2, তো এটাকে বলা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, বা এটাকে বলা হচ্ছে দ্বিতীয় অরবিট। দ্বিতীয় শক্তি স্তর বা দ্বিতীয় অরবিট, এটাকে বলা হয় এল শেল। এর পরে হচ্ছে এল শেল। এবং এটার আকার যদি বলি, সেটা অবশ্যই 1 নম্বর শক্তি স্তরের চেয়ে 2 নম্বর শক্তি স্তরটা একটু বড় হবে। 1 নম্বরের চেয়ে 2 নম্বর শক্তি স্তরটা একটু বড়। যেমন হচ্ছে এটা যদি হয় নিউক্লিয়াস, তাহলে এটা যদি হয় প্রথম শক্তি স্তর, তাহলে পরেরটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর। তো বোঝাই যাচ্ছে যে প্রথম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরের আকার হচ্ছে বড়। সো এন এর ভ্যালু থেকে বোঝা যায় শক্তি স্তরের আকারটা কত বড়। এন এর ভ্যালু যত বাড়বে, শক্তি স্তরের আকার তত বৃদ্ধি পেতে থাকবে। শক্তি স্তরের আকারও বৃদ্ধি পাবে। একে এন দিয়ে প্রকাশ করা হয়, এটা আমরা জানি। শক্তি স্তর যত, এন এর মান তত। আমরা জানি যে এন এর ভ্যালু যদি হয় 5, তার মানে এটা পঞ্চম শক্তি স্তর।
যেমন এইখানে আমাদের এই আলোচনাগুলো অলরেডি আলোচনা করে ফেলছি যে এন এর ভ্যালু যখন 1 সেটাকে বলা হয় প্রথম শক্তি স্তর, সেটাকে বলা হয় কে শেল। এন এর ভ্যালু 2 হলে এল শেল দ্বিতীয় শক্তি স্তর, এন এর ভ্যালু 3 হলে তৃতীয় শক্তি স্তর এম শেল, এন এর ভ্যালু 4 হলে চতুর্থ শক্তি স্তর এন শেল। এদেরকে অরবিটও বলা হয়, কে অরবিট, ফার্স্ট অরবিট। এরপরে যে ইনফরমেশনটা জানা যায় সেটা হচ্ছে যে কোনো প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারবে সেই ধারণা 2n স্কোয়ার থেকে পাওয়া যায়। তার মানে কোন একটা শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n স্কোয়ার। কোন একটা শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n স্কোয়ার। এখানে n এর ভ্যালু যদি আমি বলি 3, তার মানে হচ্ছে এটা তৃতীয় শক্তি স্তর বোঝাচ্ছি, বা এটাকে আমরা বলতে পারি যেটা আমরা বোঝাচ্ছি এম শেল বোঝাচ্ছি। সো কোশ্চেন যদি করে যে এম শেলে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারবে, তার সূত্র হচ্ছে 2n স্কোয়ার। তাহলে এম শেল মানে n এর ভ্যালু হচ্ছে 3, সো 3 স্কোয়ার, সো 18। তার মানে তৃতীয় শক্তি স্তর বা এম শেলে 18টি, সর্বোচ্চ 18টি ইলেকট্রন থাকতে পারবে। যেমন আমরা যদি প্রথম শক্তি স্তরের কথা বলি, প্রথম শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n স্কোয়ার, n এর ভ্যালু হচ্ছে n এর ভ্যালু 1, কারণ এটা প্রথম শক্তি স্তর। দ্বিতীয় শক্তি স্তরের কথা বললে 2 স্কোয়ার, তার মানে 4 to 8। আর কিভাবে তৃতীয় এবং চতুর্থ শক্তি স্তরে 18টি এবং 32টি ইলেকট্রন থাকতে পারে। এরপরে যদি আসি সহকারী কোয়ান্টাম সংখ্যা, যেটাকে এল দিয়ে প্রকাশ করা হয়, বা অ্যাজিমুথের কোয়ান্টাম নাম্বার। তো সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা যে ইনফরমেশন গুলা পাই সেটা হচ্ছে আকৃতি সম্পর্কে ধারণা পাই, এবং সে আকৃতিটা হচ্ছে উপ শক্তি স্তরের বা উপস্তর বা উপশক্তি স্তরের শক্তি স্তরের আকৃতি সম্পর্কে ধারণা পাই। আমরা জানি যে একটা শক্তি স্তরের মধ্যে অনেকগুলো উপশক্তি স্তর থাকে। তো এই উপশক্তি স্তরগুলোর আকৃতি কেমন সেটা সম্পর্কে ধারণা পাই আমরা এল এর মান থেকে। এখানে আমরা এটা মাথায় রাখবো যে এল এর মান হবে 0 থেকে n-1 পর্যন্ত, অর্থাৎ এল এর মানটা নির্ভর করতেছে এন এর মানের উপর। যেমন এন এর ভ্যালু যখন আমি বলতেছি 1, তখন এল এর ভ্যালু হবে 0 থেকে n-1 পর্যন্ত। সো 0 থেকে n-1 মানে 0, সো আলটিমেটলি 0 থেকে 0, এল এর মান হবে 0। আমি যদি বলি এন এর মান হচ্ছে 2, তাহলে এল এর মান হবে 0 থেকে n-1 পর্যন্ত। সো 0 থেকে n-1 মানে হচ্ছে n-1 মানে 2-1 মানে 1, সো 0 এবং 1, এবং সবগুলো পূর্ণ সংখ্যা আমাদের নিতে হবে। আমি যদি বলি n এর ভ্যালু 3, তাহলে l এর ভ্যালু হবে 0, 1, 2। n এর ভ্যালু যদি হয় 4, তাহলে l এর ভ্যালু হবে 0, 1, 2, 3। এখন n এর ভ্যালু যদি হয় 5, সো l এর ভ্যালু হবে 0, 1, 2, 3, 4। এখন কথা হচ্ছে n এর ভ্যালু থেকে আমরা হচ্ছে কি পাই, উপ শক্তি স্তরের আকৃতি সম্পর্কে ধারণা পাই। তাহলে n এর ভ্যালু যখন 0, তখন এই উপশক্তি স্তর, l এর ভ্যালু যখন 0, তখন এই উপশক্তি স্তরকে বলা হয় s উপশক্তি স্তর। l এর ভ্যালু যখন 1, তখন এই উপশক্তি স্তরকে বলা হয় p উপশক্তি স্তর। l এর ভ্যালু যখন 2, তখন এটাকে বলা হয় d উপশক্তি স্তর, এবং l এর ভ্যালু যখন 3, তখন এটাকে বলা হয় f উপশক্তি স্তর। আমরা এই জিনিসগুলো মাথায় রাখবো। এল এর ভ্যালু যখন 0, তখন এই উপশক্তি স্তরকে বলা হয় এস উপশক্তি স্তর। এল এর মান যখন 1, তখন পি উপশক্তি স্তর। ডি উপশক্তি স্তরের জন্য এল এর মান হচ্ছে 2, এফ উপশক্তি স্তরের জন্য এল এর মান হচ্ছে 3। সেইভাবে যদি আমি হিসাব করি তাহলে এন এর মান 1 মানে হচ্ছে এটা প্রথম শক্তি স্তর, 1 নাম্বার শক্তি স্তর। তাহলে প্রথম শক্তি স্তরে আমার উপশক্তি স্তর রয়েছে একটি, এল এর মান যত উপশক্তি স্তর হচ্ছে তত। আমরা এই লাইনটা মাথায় রাখবো, এল এর মান যত উপশক্তি স্তর
তত, তার মানে এল এর মান 0 একটা, তার উপশক্তি স্তর একটা, এবং এল এর মান 0 হলে তখন এটাকে বলা হয় এস উপশক্তি স্তর। এবং 1 নম্বর শক্তি স্তরে যেহেতু আছে তাই এটাকে বলা হয় 1s উপশক্তি স্তর। তাহলে 1 নম্বর শক্তি স্তরে একটি উপশক্তি স্তর আছে যেটার নাম হচ্ছে 1s উপশক্তি স্তর। n এর মান 2 হলে l এর মানও হয় দুইটা, অর্থাৎ 0 এবং 1। তার মানে 2 নম্বর শক্তি স্তরে উপশক্তি স্তর আছে দুইটা, l এর মান 0 এই জন্য এটাকে বলা হয় s উপশক্তি স্তর, l এর মান 1 এটাকে বলা হয় p উপশক্তি স্তর। তো এই হিসাব অনুযায়ী 2 নম্বর শক্তি স্তরের যে উপশক্তি স্তর রয়েছে দুইটা, একটা নাম হচ্ছে 2s আর একটা নাম হচ্ছে 2p। এরপর n এর মান 3 হলে মানে তৃতীয় শক্তি স্তরে আমার উপশক্তি স্তর হচ্ছে তিনটা, কারণ l এর মান হচ্ছে তিনটা, 0 1 2। সো 0 এর জন্য আমার s উপশক্তি স্তর, 1 এর জন্য p উপশক্তি স্তর, 2 এর জন্য d উপশক্তি স্তর, এবং 3 নম্বর শক্তি স্তর বলে এদেরকে বলা হয় 3s উপশক্তি স্তর, 3 উপশক্তি স্তর, 3d উপশক্তি স্তর। n এর মান 4 হলে এটা চতুর্থ শক্তি স্তর, এবং সেইখানে 0 এর জন্য এটাকে বলা হয় 4s উপশক্তি স্তর, 1 এর জন্য 4p উপশক্তি স্তর, 2 এর জন্য 4d উপশক্তি স্তর, এবং 3 এর জন্য 4f উপশক্তি স্তর। তো n এর মান 5 হলে l এর মান 0 এর জন্য এটাকে বলা হয় 5s উপশক্তি স্তর, 1 এর জন্য বলা হয় 5p উপশক্তি স্তর, 2 এর জন্য বলা হয় 5d উপশক্তি স্তর, 3 এর জন্য বলা হয় 5f উপশক্তি স্তর। এখন কথা হচ্ছে n এর মান যখন 5 তখন হচ্ছে l এর ম্যাক্সিমাম মান 3 পর্যন্ত হতে পারে, কারণ আমাদের f উপশক্তি স্তর পর্যন্ত আবিষ্কৃত হয়েছে। সো n এর মান 5 হলেও l এর সর্বোচ্চ মান 3 হবে, l এর সর্বোচ্চ মান 4 হবে না। আর 4 যদি হয় তখন এই উপশক্তি স্তরের নাম হবে g উপশক্তি স্তর, এবং 5 নম্বর শক্তি স্তরের জন্য এটা হবে 5g। কিন্তু আমাদের পর্যায় সারণীতে যে মৌলগুলো রয়েছে এই মৌলগুলো দিয়ে আমার 5f পর্যন্ত তাদের ইলেকট্রন বিন্যাস বা আমার মৌলগুলোকে আমরা প্রকাশ করে ফেলতে পারি, সো আমাদের 5g প্রয়োজন হয় না। সো এখানে অনেক যে কোশ্চেন আসে সেটা হচ্ছে যে n এর মান যতই হোক না কেন l এর সর্বোচ্চ মান হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু 3, অর্থাৎ 3 অথবা 3 এর চেয়ে ছোট, এটা হচ্ছে l এর মান। সো এইখান থেকে আমাদের কিছু এমসিকিউ আসতে পারে, সেটা হচ্ছে যে আমি যদি বলি 4d উপশক্তি স্তর, 4d উপশক্তি স্তরে n এবং l এর মান কত। সো 4d যখন আমি বলবো 4d, 4টা হচ্ছে আমার n এর মান বোঝাচ্ছে, 4 এটা হচ্ছে n এর মান, এবং d এর জন্য l এর মান হবে 2। তো আমি এরকম কোশ্চেন করতে পারি যে 3p তে সহকারী 3p তে l এর মান কত। তো 3p এর জন্য l এর মান হবে 3p এর জন্য p অরবিটালের জন্য 3p এর জন্য l এর মান, সো আমরা জানি 3p এর জন্য এখানে n এর মান হবে 3, এবং p এর জন্য l এর মান হবে 1। সহকারী কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এল, এটা থেকে কিন্তু আমরা উপশক্তি স্তরের আকৃতি সম্পর্কে ধারণা পাই। আমরা এইখান থেকে পড়লাম যে আমাদের 4 ধরনের শক্তি স্তর উপশক্তি স্তর রয়েছে, যেমন এল এর মান যখন হয় 0 তখন এই উপশক্তি স্তরকে বলা হয় এস উপশক্তি স্তর, এল এর মান 1 হলে পি উপশক্তি স্তর, এল এর মান 2 হলে ডি উপশক্তি স্তর, এল এর মান 3 হলে এফ উপশক্তি স্তর। তো এইখান থেকে আমরা আহ আকৃতিগুলো সম্পর্কে ধারণা পেতে পারি, উপশক্তি স্তরগুলোর আকৃতি, যেমন এস উপশক্তি স্তরের আকৃতিটা হচ্ছে গোলাকার, পি উপশক্তি স্তরের আকৃতিটা হচ্ছে ডাম্বেলের মতো, ডাম্বেল দেখতে হচ্ছে এইরকম, ডি উপশক্তি স্তরের আকৃতিটা হচ্ছে ডাবল ডাম্বেলের মতো, ডাবল ডাম্বেলের মতো এরকম, আর এফ উপশক্তি স্তরের আকৃতিটা হচ্ছে আরো একটু জটিল, তার মানে এইখানে ডাম্বেল গুলা আরো বেশি থাকে,
ডাম্বেল গুলো আরো বেশি থাকে, আরো বেশি থাকে। আমাদের এইখান থেকে প্রশ্ন আসতে পারে এস উপশক্তি স্তরের আকৃতি কেমন, সেটা হচ্ছে গোলাকার বা এটাকে বর্তুলাকারও বলা হয়, বর্তুলাকার বা হচ্ছে গোলাকার। পি উপশক্তি স্তরের আকৃতি হচ্ছে ডাম্বেল আকৃতি, এই আকৃতিটাকে ডাম্বেল আকৃতি বলে। ডি উপশক্তির আকৃতি হচ্ছে ডাবল ডাম্বেল আকৃতি, ডাবল ডাম্বেল আকৃতি। আর এফ উপশক্তি স্তরের আকৃতিটা হচ্ছে আর একটু জটিল। সো এইখান থেকে আমাদের এই ইনফরমেশন গুলা জানতে হবে। আমরা যে কথাগুলো এতক্ষণ আলোচনা করলাম সেগুলো হচ্ছে এন এর মান 1 হলে এল এর মান হয় 0, উপশক্তি স্তর হয় একটি, সেটা হচ্ছে 1s। এন এর মান 2 হলে দ্বিতীয় শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর উপশক্তি স্তর দুইটা 0 1, দুইটা উপশক্তি স্তর, একটা হচ্ছে 2s আর একটা হচ্ছে 2p। এন এর ভ্যালু 3 মানে তৃতীয় শক্তি স্তর, উপশক্তি স্তর হচ্ছে তিনটি 3s 3p 3d। এন এর মান 4 হলে এল এর ভ্যালু হয় 0 1 2 3, তাহলে এখানে উপশক্তি স্তর হচ্ছে 4টি 4s 4p 4d 4f। আমি কিন্তু কোশ্চেন করতে পারি 4f উপশক্তি স্তরে এন এবং এল এর মান কত। তো 4f উপশক্তি স্তরের কথা যদি আমরা বলি তাহলে এন হচ্ছে, এন এর ভ্যালু হচ্ছে 4 আর এফ এর জন্য এল এর ভ্যালু হচ্ছে 3। এখানে আরেকটা এমসিকিউ আমরা জানবো, সেটা হচ্ছে যে কোনো উপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা। আমরা এর আগে দেখেছিলাম যে কোনো শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা বের করার ফর্মুলা হচ্ছে 2n স্কোয়ার, আর উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, সেটা আমাদের ফর্মুলা হচ্ছে 2 into 12 plus 1, 2 into 12 plus 1, 2 into 12 plus 1। এই ফর্মুলা দিয়ে আমরা যে কোনো উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন বের করতে পারি। যেমন আমি যদি বলি এস উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, তাহলে এস এর জন্য এল এর মান হবে 0। সো ফর্মুলাতে যদি আমরা বসাই তাহলে 2 into 12 plus 1, তাহলে 2 into 2l, এল এর ভ্যালু 0 plus 1, সো হিসাব অনুযায়ী আসবে 2। তার মানে এস উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2টা, সো এস স্কোয়ার আমরা যেটাকে লিখি। এরপর যদি বলি পি উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, তাহলে হচ্ছে 2 into 12 plus 1। তো হিসাব অনুযায়ী পি উপশক্তি স্তরের জন্য, পি উপশক্তি স্তরের জন্য এল এর মান হচ্ছে 1, তাহলে ফর্মুলা অনুযায়ী বসাইলে 2 into 1 plus 1 which is 6। তার মানে পি উপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2p, যেটাকে আমরা লিখি p6। এরপর আমরা যদি বলি ডি উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, সেটা হচ্ছে ডি উপশক্তি স্তরে এল এর মান হচ্ছে 2, তাহলে সূত্র অনুযায়ী 2 into 2l, এল এর ভ্যালু হচ্ছে 2 plus 1 which is 10, 10টি। তার মানে ডি অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে সর্বোচ্চ 10টি, d10, যেটাকে আমরা লিখি এফ উপশক্তি স্তরে এল এর ভ্যালু হচ্ছে 3, তাহলে হিসাব অনুযায়ী ইলেকট্রন ধারণ ক্ষমতা আসবে 14টি, যেটাকে আমরা বলি F14। সো এখান থেকে যদি আমরা অ্যাট এ গ্লিম্পস দেখে ফেলি যে এস উপশক্তি স্তরে এল এর মান হচ্ছে 0, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি, যেটাকে লেখা হয় এ স্কোয়ার। পি উপশক্তি স্তরে এল এর মান হচ্ছে 1, সর্বোচ্চ ধারণ ক্ষমতা 6টি, যেটাকে বলা হয় p6। ডি উপশক্তি স্তরে এল এর মান হচ্ছে 2, ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 10টি, যেটাকে আমরা লিখি হচ্ছে d10। এবং এফ উপশক্তি স্তরে এল এর মান হচ্ছে 3, ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 14টি, সো F14। আমরা এই ইনফরমেশন গুলো মাথায় রাখবো এমসিকিউ এর জন্য, এগুলো খুব খুব খুবই ইম্পর্টেন্ট।
এরপর আমরা দেখব চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, এটাকে সাধারণত স্মল এম দিয়ে প্রকাশ করা হয়। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার যেটা আছে, এটাকে সাধারণত স্মল এম দিয়ে প্রকাশ করা হয়, এবং এম যেটা আমাদের প্রকাশ করে সেটা হচ্ছে, আমরা জানি যে একটা শক্তি স্তরের মধ্যে অনেকগুলো উপশক্তি স্তর থাকে এবং উপশক্তি স্তরগুলোর মধ্যে আবার বিভিন্ন অরবিটাল থাকে। সো এম এর ভ্যালু আসলে আমাদের অরবিটাল সম্পর্কে ধারণা দেয়, এবং শুধু তাই নয়, অরবিটালের ত্রিমাত্রিক দিক বিন্যাস সম্পর্কেও ধারণা দেয়। এম এর মান হবে, আমরা যেরকম জেনেছিলাম যে এল এর মান নির্ভর করে এন এর উপর, সিমিলারলি এম এর মানটাও নির্ভর করে, এম এর মান নির্ভর করে এল এর উপর, এবং এম এর মান হয় মাইনাস এল থেকে 0 সহ প্লাস এল পর্যন্ত। অর্থাৎ 0 এবং প্লাস মাইনাস এল হবে এম এর মান। যেমন আমরা জানি যে এল এর ভ্যালু 0 হইতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে। সো আমরা যদি বলি এল এর মান 0, তখন এম এর মান হবে, এম এর মান হতে পারবে কি, আমরা জানি 0 সহ প্লাস মাইনাস এল পর্যন্ত, অর্থাৎ মাইনাস এল থেকে 0 সহ প্লাস এল পর্যন্ত। অর্থাৎ এল এর মান 0 হলে এম এর মান হবে প্লাস মাইনাস 0, 0 সহ প্লাস মাইনাস 0, সো আলটিমেটলি 0। এল এর মান যদি হয় 1, এম এর মান হবে 0 সহ প্লাস মাইনাস 1 পর্যন্ত, যেটাকে আমরা লিখতে পারি মাইনাস 1, 0, প্লাস 1। সিমিলারলি এল এর মান 2 হলে এম এর মান হতে পারবে 0, প্লাস মাইনাস 1 থেকে প্লাস মাইনাস 2। এই জিনিসটাকে লেখা যায় মাইনাস 2, মাইনাস 1, 0, প্লাস 1 এবং প্লাস 2 পর্যন্ত। এবং এল এর মান 3 হলে তাহলে সিমিলারলি আমরা লিখতে পারবো মাইনাস 3, মাইনাস 2, মাইনাস 1, 0, প্লাস 1, প্লাস 2, প্লাস 3। আমরা যেটা বলেছিলাম যে মাইনাস 3 থেকে প্লাস 3 পর্যন্ত সংখ্যা রেখাটাকে আমাদের মাথায় রাখতে হবে। সো এম এর মান থেকে জানা যায় হচ্ছে অরবিটাল সম্পর্কে ধারণা পাওয়া যায়, অরবিটাল। সো আমরা যদি একটু খেয়াল করি, এল এর মান যখন 0 হয় তখন এই উপশক্তি স্তরকে বলা হয় এস উপশক্তি স্তর। এল এর মান যখন 1 তখন এই উপশক্তি স্তরকে পি উপশক্তি স্তর বলে। এল এর মান যখন 2 হয় তখন এই উপশক্তি স্তরকে বলা হয় ডি, এবং এল এর মান 3 হলে তখন এই উপশক্তি স্তরকে এফ উপশক্তি স্তর বলে। তো এল এর মান থেকে জানা যায় হচ্ছে উপশক্তি স্তর সম্পর্কে ধারণা, এবং উপশক্তি স্তরের অভ্যন্তরে থাকে হচ্ছে, উপশক্তি স্তর অভ্যন্তরে থাকে হচ্ছে আমার অরবিটাল, যেটা আমরা এম এর ভ্যালু থেকে জানতে পারি। সো এস উপশক্তি স্তরে আমার অরবিটাল থাকে একটি, যেটাকে বলা হয় এস অরবিটাল। এম এর মান 0, এর মানে হচ্ছে এস অরবিটাল। পি উপশক্তি স্তরে আমার অরবিটাল থাকে 3টা, -1, 0, +1। সো এই অরবিটাল গুলাকে নাম দেওয়া হয় পি এক্স, পি ওয়াই এবং পি জেড। তার মানে পি উপশক্তি স্তরে আমার 3টা অরবিটাল রয়েছে, একটা হচ্ছে পি এক্স, পি ওয়াই, পি জেড। ডি উপশক্তি স্তরে আমার অরবিটাল রয়েছে 5টি, যাদেরকে লেখা হয় ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার হাইফেন ওয়াই স্কোয়ার, এবং আরেকটা হচ্ছে ডি জেড স্কোয়ার। এই 5টা অরবিটাল হচ্ছে আমার ডি উপশক্তি স্তরে। এফ উপশক্তি স্তরে আমার অরবিটাল হচ্ছে টোটাল 7টি। তো এই অরবিটাল গুলো অনেকটা জটিল, আমাদের এইটুকু আপাতত মনে রাখলে হবে যে এফ উপশক্তি স্তরে অরবিটাল হচ্ছে 7টি। সো এস উপশক্তি স্তরে আমার অরবিটাল হচ্ছে, আমি যদি একটু উপরে লিখি, উপশক্তি স্তর
উপশক্তি স্তর হচ্ছে এস উপশক্তি স্তর, এস উপশক্তি স্তরে অরবিটাল হচ্ছে একটা হচ্ছে এস অরবিটাল। পি উপশক্তি স্তরে আমার অরবিটাল হচ্ছে তিনটি, সেটাকে বলা হয় পি এক্স, পি ওয়াই, পি জেড। ডি উপশক্তি স্তর অরবিটাল হচ্ছে পাঁচটি, যেটাকে বলা হয় ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার হাইফেন ওয়াই স্কোয়ার, আর একটা হচ্ছে ডি জেড স্কোয়ার। এফ উপশক্তি স্তর অরবিটাল হচ্ছে সাতটি। তো এগুলো হচ্ছে আরো কমপ্লেক্স, তো এগুলো আমাদের মাথায় রাখতে হবে। এম এর মান থেকে আমরা অরবিটালের ত্রিমাত্রিক দিকবিন্যাস সম্পর্কে জানতে পারি। অরবিটাল এর ত্রিমাত্রিক দিকবিন্যাস। তো আমরা জানি যে অরবিটাল আছে এস অরবিটাল এবং রয়েছে এস উপশক্তি স্তর অরবিটাল আছে একটি এস অরবিটাল। পি উপশক্তি স্তর অরবিটাল আছে তিনটা, পি এক্স, পি ওয়াই এবং পি জেড। ডি উপশক্তি স্তরে অরবিটাল আছে পাঁচটি, যেটাকে বলা হয় ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার হাইফেন ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার। এবং এফ উপশক্তি স্তর অরবিটাল আছে সাতটি, সেটা আরো জটিল, আমাদের আপাতত এই তিনটা জানলেই হবে। সো এস অরবিটালে ত্রিমাত্রিক দিক বিন্যাস হচ্ছে, এস অরবিটালটা দেখতে গোলাকার, তো এটা নির্দিষ্ট কোনো দিক বিন্যাস নেই, তো এস অরবিটাল গোলাকৃতি। পি অরবিটালে পি উপশক্তি স্তরে আমার অরবিটাল আছে তিনটা, আমাদের অরবিটাল হচ্ছে তিনটা, পি এক্স, পি ওয়াই, পি জে। সো পি এক্স অরবিটালের আকৃতিটা হচ্ছে, যদি আমি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আঁকি, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, তাহলে এই এক্স অক্ষ বরাবর আমাদের এই পি এক্স অরবিটালটা থাকে। পি ওয়াই অরবিটাল যেটা আছে, এইটা আমার হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মধ্যে ওয়াই অক্ষ বরাবর এই অরবিটালটা থাকে। এবং পি জেড অরবিটাল, এবং এটাকে যদি আমি এক্স অক্ষ, এটাকে যদি ওয়াই অক্ষ, এবং জেড অক্ষটা যদি এক্স ওয়াই অক্ষ যে তলে রয়েছে সেই তলের উপর বরাবর যদি হয়, উপর নিচে হয়, একটা পাতার উপর নিচ বরাবর যদি পি জেডটা হয়, আমি যদি এখানে এটা আঁকাই এইভাবে পি জেড, তাহলে জেড অক্ষ বরাবর যে অরবিটালটা থাকে এটা হচ্ছে পি জেড অরবিটাল। তো পি এক্স, পি ওয়াই, পি জেড এই অরবিটাল গুলার আকৃতি হচ্ছে এরকম। এরপর হচ্ছে আমি যদি বলি ডি উপশক্তি স্তর অরবিটাল হচ্ছে ডি এক্স ওয়াই। এক্স ওয়াই অরবিটাল মানে হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যে তলটা গঠন করে, এই তলের মাঝামাঝি দিকে থাকে হচ্ছে এই ডি এক্স ওয়াই। আমরা জানি যে ডি অরবিটালটা হচ্ছে ডাম্বেলের মতো এবং ডাবল ডাম্বেলের মতো। ডি অরবিটালটা থাকে দুই দিকে ডাম্বেল থাকে। সো ডি এক্স ওয়াই এর যে দুইটা ডাম্বেল থাকবে, এটা হচ্ছে এক্স ওয়াই যে তল গঠন করছে সেই তলের মাঝ বরাবর থাকবে। এটা যদি এক্স অক্ষ হয়, এটা যদি ওয়াই অক্ষ হয়, তাহলে ডি এক্স ওয়াই হচ্ছে এক্স এবং ওয়াই অক্ষর মাঝামাঝিতে থাকবে। সো ডি ওয়াই জেড যে অরবিটালটা আছে সেটা থাকবে, এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, তো এটাকে এক্স না দিয়ে আমরা যদি জেড দেই, তাহলে ওয়াই এবং জেড অক্ষ যে তলে রয়েছে সেই তলের মাঝ বরাবর হবে হচ্ছে ডি ওয়াই জেড। এবং ডি জেড এক্স এর কথা যদি বলি, তাহলে এটাকে যদি আমি এক্স দেই, এটাকে যদি জেড দেই, এবং এই দুইটা তলের উপরের দিকে হচ্ছে ওয়াই, যেটাকে আমি দেখাচ্ছি না এখানে। সো জেড এক্স টা হবে হচ্ছে এক্স এবং জেড যে তলে গঠন করে সেই তলের মাঝ বরাবর এই জেড এক্স অরবিটালটা থাকবে। তো এইখানে আমার বাকি থাকলো, হচ্ছে ডি এক্স স্কোয়ার হাইফেন ওয়াই স্কোয়ার, যেটা ডি এক্স স্কোয়ার হাইফেন ওয়াই স্কোয়ার, বা এটাকে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অনেকে বলে। সেটা হচ্ছে এক্স এবং ওয়াই অক্ষ বরাবর এই অরবিটাল গুলো থাকে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর এই অরবিটাল গুলো থেকে ডি এক্স স্কোয়ার হাইফেন ওয়াই স্কোয়ার। আর ডি জেড স্কোয়ার যেটা আছে, এটা হচ্ছে এক্স এবং ওয়াই অক্ষ যে তল গঠন করে সেই তলের তলকে ঘিরে থাকে। আর এটা যদি আমি জেড অক্ষ বলি, তাহলে এই জেড স্কোয়ার, ডি জেড স্কোয়ার, এটা জেড অক্ষ বরাবর থাকে এবং এক্স অক্ষ এবং ওয়াই অক্ষর বরাবর গোল করে একটা অরবিটাল থাকে। সো
অরবিটাল গুলার শেপ হচ্ছে এরকম, বা 3 ডাইমেনশনাল শেপ। আমরা যদি খেয়াল করি দেখি, তাহলে হচ্ছে এখানে দেখতে পারবো যে এই যে dxy অরবিটাল যেটা আছে, dxy অরবিটাল হচ্ছে x আর y অক্ষর মাঝ বরাবর অরবিটাল গুলো থাকে। dyz y এবং z অরবিটালের মাঝ বরাবর থাকে। dzx zx বা xz যেটাই আমরা বলি, সেটা হচ্ছে x অক্ষ এবং z অক্ষর মাঝ বরাবর থাকে। এবং dx স্কয়ার মাইনাস y স্কয়ার যেটা, সেটা হচ্ছে x অক্ষ এবং y অক্ষ বরাবর থাকে। এবং dz স্কয়ার, এটা হচ্ছে সেই dz স্কয়ার অরবিটাল, সেটা হচ্ছে x এবং y অক্ষ যে তল গঠন করে এই তলের চারপাশে ঘিরে থাকে এবং z অক্ষ বরাবর অরবিটালটা থাকে। তো অরবিটাল গুলোর শেপ হচ্ছে মোটামুটি এরকম। তো এম এর ভ্যালু থেকে এই এই ইনফরমেশন গুলা আমরা জানতে পারি, অরবিটালের ত্রিমাত্রিক দিক বিন্যাস জানতে পারি। এরপর সর্বশেষ যে আমাদের অরবিটালটা কোয়ান্টাম সংখ্যা আছে, সেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা, বা এটাকে বলা হয় ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম সংখ্যা, এটাকে এস দিয়ে প্রকাশ করা হয়। এটা আসলে ইলেকট্রনের ঘূর্ণন প্রকাশ করে। তার আগে আমরা একটু বলি যে আসলে ইলেকট্রনের জন্য ম্যাগনেট বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটা আসে কেন। এটার কারণটা হচ্ছে, আমরা জানি একটা পরমাণুতে কেন্দ্রে থাকে হচ্ছে নিউক্লিয়াস এবং এবং শক্তি স্তর গুলাতে বা অরবিটাল গুলোতে থাকে ইলেকট্রন। সো এই ইলেকট্রন এবং এই নিউক্লিয়াস এর মধ্যে একটা স্থির বিদ্যুৎ আকর্ষণ বল কাজ করে। আর স্থির বিদ্যুৎ আকর্ষণ বলের কারণে এখানে স্থির বিদ্যুতের জন্য এখানে একটা চুম্বক বা চুম্বকীয় অবস্থা তৈরি হয়, যার ফলশ্রুতিতে এইখানে আমাদের হচ্ছে এই ম্যাগনেট বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাটা ধারণা আসে। এক, দ্বিতীয়ত হচ্ছে এই পরমাণুতে নিউক্লিয়াস যেহেতু পজিটিভ এবং ইলেকট্রন যেহেতু নেগেটিভ, এদের মধ্যে স্থির বিদ্যুৎ আকর্ষণ বল থাকার কারণে এই ইলেকট্রনটা একটা চুম্বক ক্ষেত্রে দ্বারা প্রভাবিত হয়। এবং এই পরমাণুটা আমাদের হচ্ছে এই পৃথিবীর একটা চুম্বক ক্ষেত্র রয়েছে, সেটা দ্বারাও প্রভাবিত হয়। এই দুই কারণে বিশেষ করে এইখানে ম্যাগনেটিক বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার ধারণাটা আসে। স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার ব্যাপারটা আসে, সেটা হচ্ছে ইলেকট্রন গুলা যখন হচ্ছে অরবিটালে থাকে স্পিন কোয়ান্টাম সংখ্যার ধারণাটা আসে সেইখান থেকে। কারণ হচ্ছে ইলেকট্রন গুলা যখন অরবিটালে থাকে তখন হচ্ছে হয় ইলেকট্রন গুলা ঘড়ির কাঁটার দিকে ঘোরে অথবা ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘোরে। ঘড়ি কাঁটার, আমি এখন যেভাবে ঘোরাচ্ছি এটা হচ্ছে ঘড়ি কাঁটার বিপরীত দিক, বা এটাকে বলা হয় এন্টি ক্লকওয়াইজ। আর যদি আমি বলি যে একটা ইলেকট্রন অরবিটালে আছে, এইভাবে এখন ঘুরতেছে, তার মানে এটা হচ্ছে ক্লকওয়াইজ। বা ঘড়ি কাঁটার দিক। তাহলে ইলেকট্রন গুলা যখন অরবিটালে থাকে তখন কখনো ঘড়ি কাঁটার দিকে ঘুরে, কখনো ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরে। তো এটার জন্য আসলে এফ বা স্পিন কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় এবং এর দুইটা মান দিয়ে বোঝানো হয় ঘড়ি কাঁটার দিক এবং বিপরীত দিক। যেমন ঘড়ি কাঁটার বিপরীত দিকে যখন ঘুরে তখন এস এর মান +½ দিয়ে বোঝানো হয়। অর্থাৎ কোথাও যদি আমরা এস এর মান দেখি +½ তাহলে আমরা বুঝে নিব যে এখানে এই ইলেকট্রনটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে, আর ঘড়ি কাঁটার দিকে ঘুরলে আমরা -½ দিয়ে বোঝাই। এই ছিল মোটামুটি আমাদের কোয়ান্টাম সংখ্যাগুলো। 4 ধরনের কোয়ান্টাম সংখ্যা। এই 4 ধরনের কোয়ান্টাম সংখ্যা যদি আমরা জানি তাহলে মোটামুটি আমরা বুঝতে পারবো যে একটা ইলেকট্রন আসলে কোন শক্তি স্তরে আছে, কোন শক্তি স্তর কোন উপশক্তি স্তর আছে, বা কোন উপশক্তি স্তর কোন অরবিটাল আছে। তো আমি যদি কোথাও বলি যে কোন একটা ইলেকট্রনের জন্য তার ভ্যালু হচ্ছে 3D XY
3dxy প্লাস হাফ, তাহলে এটা বুঝতে হবে যে এখানে এই ইলেকট্রনটা 3dxy, তার মানে এখানে n এর ভ্যালু হচ্ছে 3, তারপর l এর ভ্যালু হচ্ছে এখানে 2, m এর ভ্যালু হচ্ছে -1 এবং s এর ভ্যালু হচ্ছে প্লাস হাফ। কিভাবে বুঝলাম যে এখানে 3dxy, তাহলে এই যে প্রথম যে সংখ্যা এটা হচ্ছে আমার প্রধান কোয়ান্টাম সংখ্যা বা n এর মান বোঝায়, সো n এর ভ্যালু 3। আর যেহেতু এটা dxy অরবিটাল, তার মানে এটা অবশ্যই d উপশক্তি স্তরে আছে, আর d উপশক্তি স্তরের জন্য l এর মান হচ্ছে 2, আর xy এটার জন্য আমরা m এর মান ধরতে পারি -1, আর প্লাস হাফ দিয়ে বোঝাচ্ছি ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে। সো এইভাবে আমরা কোন একটা ইলেকট্রনের যদি এরকম 4টা প্রশ্ন করি, তাহলে আমাদের এই 4টা উত্তর যদি জানা থাকে, তাহলে আমরা বলতে পারবো ইলেকট্রনটা কোথায় আছে। কারণ আমরা বলতে পারবো ইলেকট্রনটা 3 নাম্বার শক্তি স্তরের 2 নাম্বার উপশক্তি স্তর অর্থাৎ ডি উপশক্তি স্তরের dxy অরবিটালে আছে এবং সেটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে।